নমস্কার। নমস্কার। আমরা আমাদের পলিটিক্যাল থট প্লেটো আজকে দ্বিতীয় পর্বে আপনাদের যেমন আমরা কথা দিয়েছিলাম যে আমরা এবং আমাদের যিনি স্পিকার শ্যামল দাস, এবিনিশিয়াল কলেজ, কুচবিহার, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম এই পুরো অংশটা আমরা কমপ্লিট করব এবং পরবর্তীতে আরো ভিডিও করব। সেই কথা রাখার জন্য এবং সেই আমরা আজকে আমাদের পরবর্তী অংশ পার্ট 2 আজকে আমরা এখানে আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা গত দিনের যে ভিডিও দেখেছেন এবং প্রচুর পরিমাণে মানুষ তাতে সাড়া দিয়েছেন, বিভিন্ন ছাত্রছাত্রী অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে পরবর্তীতে। এটাতে আমাদের যে কাজ করা এবং আমাদের যে আপনাদের জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসার যে আমরা একটা চেষ্টা করছি, সেই চেষ্টার জন্য আরো আমাদেরকে অনেক অনুপ্রাণিত করছে। আমরা উত্তরবঙ্গে বসবাস করি এবং আমাদের বেশিরভাগ সবার বাড়ি হচ্ছে গ্রামীণ অঞ্চলে, এবং সব থেকে বড় মুশকিল আমাদের আমাদের নেট, যে প্রবলেমটা আমাদের ইন্টারনেটে, আমাদের ভিডিও চলাকালীনও অনেকটা সমস্যা হচ্ছে, আগের দিনও হয়েছে, অনেক সময় হয়। তো সেদিক থেকে এই ভিডিওগুলো যখন আমাদের পেজে থাকছে এবং ইউটিউব চ্যানেলেও আমরা দিচ্ছি, তখন সেক্ষেত্রে আপনারা পরবর্তীতেও সেগুলো দেখছেন এবং তাতে আপনাদের অনেক সুবিধা হচ্ছে, আপনারা অনেক কমেন্ট করেছেন, তার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। আমরা আজকে আবার শ্যামল দাস মহাশয়কে আবার স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তিনি আজকে আমাদের যে পরবর্তী অংশ প্লেটোর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। শ্যামল। প্রথমেই আমি অধ্যাপক রাজীব সাহা, আমার বন্ধু, তাকে আমি অভিনন্দন জানাই এবং তাকে ধন্যবাদ জানাই আমাকে দ্বিতীয়বারের জন্য এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। এবং অলরেডি আমার যে গত লেকচার আমি দিয়েছিলাম, তো কাজেই অনেকেই সেই লেকচার শুনেছেন এবং দেখেছেন, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের ভিডিওটি আশা করি আপনারা শুনবেন। হ্যাঁ, এবং যারা যারা দেখছেন বা পরবর্তীতে শুনবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। যাই হোক, আমরা আজকে প্লেটোর যে আলোচনা আমি এর আগের দিন শুরু করেছিলাম, প্লেটোর লাইফ স্কেচ এবং প্লেটো কাদের কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন এবং সেই সঙ্গে প্লেটো কি কি গুরুত্বপূর্ণ গ্রন্থ বা ডায়লগ লিখে গিয়েছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমি প্লেটোর যে আইডিয়াল স্টেট এবং আইডিয়াল স্টেটের যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলো আলোচনার পরিপ্রেক্ষিতে আমি জাস্টিস নিয়ে, অর্থাৎ প্লেটোর যে ন্যায় সংক্রান্ত ধারণা, তা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। যাই হোক, আমি প্লেটোর জাস্টিস আলোচনা করতে গিয়ে আমি খুব সম্ভবত যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আহ, প্লেটো কেন প্লেটো আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে জাস্টিসের কথা বলেছিলেন বা ন্যায়পরায়ণতার কথা বলেছিলেন, তা কিন্তু আমি খুব সংক্ষেপে, খুব সুন্দরভাবে আপনাদের সামনে বা তোমাদের সামনে উপস্থিত করেছিলাম। তো সেখান থেকেই আমি আজকে আমার আলোচনা কন্টিনিউ করব। যাই হোক, তার আগে আমি আবার পুনরায় একটু ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আলোচনা করে আমার মূল যে আলোচনা, সেই আলোচনায় প্রবেশ করব। দেখুন, যে আমরা প্লেটোর যে জাস্টিস বা ন্যায়পরায়ণতা আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে যদি আমরা রাষ্ট্রনৈতিক চিন্তার জগতে বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের দিকে তাকাই, তাহলে দেখব যে প্লেটোর যে ন্যায় বিচার সংক্রান্ত ধারণা কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, আমরা যদি আহ রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে তাকাই বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের দিকে তাকাই, তাহলে দেখব যে প্লেটো যে ন্যায় সংক্রান্ত ধারণা দিয়েছেন তার রাষ্ট্রনৈতিক চিন্তাধারায়, তা কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন যে একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু যে সামাজিক শৃঙ্খলা
বা সমাজ জীবনের সুস্থতা বজায় রাখা সম্ভব। তিনি একদম নির্দ্বিধায় তার দা রিপাবলিক গ্রন্থে তিনি বলেছেন, একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু সামাজিক শৃঙ্খলা বা সমাজ জীবনে কিন্তু সুস্থতা বজায় রাখা সম্ভব। তিনি বলেছিলেন যে সকলের প্রতি যথাযোগ্য আচরণের মধ্য দিয়ে কিন্তু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। আমি এর আগের ক্লাসে খুব সুন্দরভাবে উল্লেখ করেছিলাম যে আহ প্লেটো গুণ অনুযায়ী কিন্তু, অর্থাৎ ভার্চু বা গুণ অনুযায়ী কিন্তু সমাজে তিনটি শ্রেণীর তিনি উল্লেখ করেছিলেন: শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং কারিগরি শ্রেণী। ঠিক আছে, রুলার, সোলজার এবং আর্টিসিয়ান। এবং তিনি বলেছেন যে এই যে তিনটি শ্রেণী, এই তিনটি শ্রেণীর প্রতি যদি যথাযোগ্য আচরণ করা যায় বা তাদের প্রতি যদি যথাযোগ্য বিহেভিয়ার করা যায়, তাহলে কিন্তু সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। এবং তিনি বলেছেন যে সমাজের প্রতিটি মানুষ যদি, ঠিক আছে, সমাজের প্রতিটি মানুষ যদি তার নিজস্ব গুণ অনুযায়ী, ঠিক আছে, কাজে নিযুক্ত হয়, তাহলে তার পক্ষে সঠিকভাবে সেই কাজ সম্পাদন করা সম্ভব। ঠিক আছে, আমি পরবর্তীতে উম আহ, গুণ অনুযায়ী যেভাবে তিনি তিনটি শ্রেণীর উল্লেখ করেছেন এবং কি কি গুণ রয়েছে, তা আমি পরবর্তীতে আজকেই আমি আলোচনা করব। তিনি বলেছেন যে সমাজের প্রতিটি মানুষ তার নিজস্ব গুণ অনুযায়ী যদি নিযুক্ত হয়, ঠিক আছে, তাহলে তার পক্ষে কিন্তু সঠিকভাবে সংশ্লিষ্ট কার্য সম্পাদন করা সম্ভব। ঠিক আছে, এবং তখনই ন্যায় বিচার বা জাস্টিস প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, দেখবেন যে প্লেটোর যদি আমরা ন্যায় বিচারের দিকে তাকাই, তাহলে দেখব প্লেটোর ন্যায় বিচার সম্পর্কে কিন্তু বার্কার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে প্লেটোর ন্যায় বিচার হলো প্লেটোর ভাবনার চাবিকাঠি। ঠিক আছে, প্লেটোর চিন্তা ভাবনার মূল যে চাবিকাঠি, সেই চাবিকাঠি হলো কিন্তু তার ন্যায় সংক্রান্ত ধারণা। তা কিন্তু অধ্যাপক বার্কার তিনি বলেছেন জাস্টিস ইজ দা হিং অফ হিজ থট, অর্থাৎ ন্যায় বিচার হলো প্লেটোর ভাবনার চাবিকাঠি। ঠিক আছে, তারপর আমরা তার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, আমি আজকে সংক্ষেপে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড পুনরায় রিপিট করে আমি আমার আলোচনায় কিন্তু প্রবেশ করব। দেখুন বা দেখো যে আমরা এর আগের দিন কিন্তু আহ, আলোচনা করেছি যে প্লেটো প্লেটো আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে কেন তিনি ন্যায় বিচার চেয়েছিলেন, তা কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি। যাই হোক, আমি আজকে একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে আমি আমার যে প্লেটোর যে জাস্টিস, তা কিন্তু বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব। দেখো, আমি এর আগের দিন বলেছিলাম যে প্লেটোর ন্যায় বিচারকে সঠিকভাবে অনুধাবন করতে হলে, হ্যাঁ, তার যে সমকালীন সমাজ বা পরিবেশ, সেটা কিন্তু আমাদের জানা দরকার। আমি আমি বলেছিলাম যে প্লেটো কিন্তু এমনি এমনি কিন্তু তিনি ন্যায় বিচার সম্পন্ন আদর্শ রাষ্ট্রের কথা বলেননি। তার পেছনে কিন্তু একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কিন্তু ছিল। সেই ব্যাকগ্রাউন্ডটি কি, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে 500 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, প্লেটোর সমকালীন সমাজের ঠিক একটু পিছনের দিকে তাকাই, তাহলে দেখব 500 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দেশ কিন্তু পারস্য দেশের রাজা কর্তৃক আক্রান্ত হয়েছিল। অর্থাৎ পারস্যরা কিন্তু গ্রিক দেশকে কিন্তু আক্রমণ করেছিল। তখন স্পার্টা এবং এথেন্সের নেতৃত্বে, আমি অলরেডি আলোচনা করেছি যে গ্রিক কিন্তু ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। সেই নগর রাষ্ট্রগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সুসংবদ্ধ দুটি নগর রাষ্ট্র ছিল কিন্তু স্পার্টা এবং এথেন্স। যখন 500 খ্রিস্টপূর্বাব্দে পারস্যরা যখন গ্রিস দেশ আক্রমণ করে,
তখন কিন্তু এই যে স্পার্টা এবং এথেন্সের নেতৃত্বে সমগ্র নগর রাষ্ট্র প্রায় দীর্ঘ 50 বছর যুদ্ধ চালিয়ে অবশেষে কিন্তু পারস্য শক্তিকে পরাস্ত করেছিল। ঠিক আছে, যখন গ্রিস দেশ এথেন্স এবং স্পার্টার নেতৃত্বে 50 বছর যুদ্ধ চালিয়ে পারস্যকে পরাস্ত করেছিল, তার পরবর্তীতে এথেন্স কিন্তু সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসা বাণিজ্য, ধনসম্পত্তি প্রভৃতির প্রবৃতিতে প্রবৃতিতে গ্রিস দেশে কিন্তু একটা আলোকোজ্জ্বল যুগের কিন্তু সূচনা, অর্থাৎ গ্রিসকে গ্রিস গ্রিস পারস্য দেশকে পরাজিত করার মধ্য দিয়ে পরবর্তীতে গ্রিস কিন্তু সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, গণতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা প্রভৃতির দিক দিয়ে প্রভৃতি বিষয়ে কিন্তু গ্রিসে প্রভূত উন্নতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। গ্রিসে একটা আলোক উজ্জ্বল অর্থাৎ এনলাইটমেন্ট পিরিয়ডের কিন্তু সূচনা হয় পারস্য দেশকে কিন্তু পরাজিত করার মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখেছি যে খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখেছিলাম যে 431 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স এবং স্পার্টার মধ্যে কিন্তু ইতিহাস খ্যাত যে সর্বনাশা পেলোপনেসিয়ান যুদ্ধের কিন্তু সূত্রপাত ঘটে। ঠিক আছে, দেখো যে দুটো নগর রাষ্ট্র সমগ্র গ্রিস দেশকে নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যেই কিন্তু একটা সর্বনাশা যুদ্ধ আমরা পরবর্তীতে লক্ষ্য করতে পারি 331 খ্রিস্টপূর্বাব্দে। সেই যুদ্ধটি আমি অলরেডি মেনশন করেছি, সেই যুদ্ধটিকে বলা হয় কিন্তু পেলোপনেসিয়ান ওয়ার। সেই যুদ্ধ কিন্তু দীর্ঘ 27 বছর ধরে কিন্তু চলছিল স্পার্টা এবং এথেন্সের মধ্যে। 431 খ্রিস্টপূর্বাব্দ থেকে 431 BC থেকে 404 BC, এই দীর্ঘ 27 বছর ধরে কিন্তু সেই পেলোপনেসিয়ান যুদ্ধ কাদের মধ্যে চলছিল? স্পার্টা এবং এথেন্সের মধ্যে। ঠিক আছে, এর ফলে এই যুদ্ধে কিন্তু এই যুদ্ধে আহ, স্পার্টার কাছে কিন্তু এথেন্স পরাজিত হয় এবং এই যুদ্ধের ফলে কিন্তু গ্রিসে কিন্তু একটা চরম দুর্গতি নেমে আসে। ঠিক আছে, গ্রিসে যে আলোক উজ্জ্বল বা আলোকময় যুগের সূচনা ঘটেছিল তা কিন্তু এই পেলোপনেসীয় যুদ্ধের মধ্য দিয়ে একদম ভেঙে চুরমার হয়ে যায়। ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান বৃদ্ধি পায় আফটার পেলোপনেসিয়ান ওয়ারের ফলে। গ্রিসে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান বৃদ্ধি পায়, বিশ্বাসঘাতকতা বৃদ্ধি পায়, রাষ্ট্রদ্রোহিতা বৃদ্ধি পায়, গৃহযুদ্ধ বৃদ্ধি পায়। হ্যাঁ, একদম বিশৃঙ্খলাময় বিশৃঙ্খলা গ্রিসের সমাজ জীবনকে একবারেই কিন্তু বিপন্ন করে তুলেছিল এই পেলোপনেসীয় যুদ্ধ। ঠিক আছে, এমত অবস্থায় গ্রিসীয় শান্তি ও সমৃদ্ধিকে ফিরিয়ে আনার জন্যই, ঠিক আছে, অর্থাৎ পেলোপনেসীয় যুদ্ধের আগে, অর্থাৎ দেখো যে আহ উম পারস্য যখন গ্রিস দেশ আক্রমণ করেছিল তার পরবর্তী সময়, হ্যাঁ, অর্থাৎ পেলোপনেসীয় যুদ্ধের আগে ঠিক এই সময় যে গ্রিসের শান্তি সমৃদ্ধি আহ, যা ছিল, সেই শান্তি সমৃদ্ধিকে ফিরিয়ে আনার জন্য প্লেটো কিন্তু আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে তিনি কিন্তু ন্যায় বিচারের তত্ত্ব কিন্তু গড়ে তুলেছিলেন। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তিনি এমনি এমনি কিন্তু আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে ন্যায় বিচারের ধারণা কিন্তু তিনি তুলে ধরেননি, তার পেছনে কিন্তু এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড ছিল। সেই ব্যাকগ্রাউন্ডটা কি? যে গ্রিসীয় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্যই কিন্তু প্লেটো আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে যে ন্যায় বিচারের তত্ত্ব বা থিওরি অফ জাস্টিস সেটা কিন্তু গড়ে তুলেছিলেন। তিনি ন্যায় বিচারের মধ্য দিয়ে যে গ্রিসের ঐতিহ্য মণ্ডিত সভ্যতা বা সংস্কৃতি সেটাকে কিন্তু পুনর্স্থাপিত করতে কিন্তু তিনি সচেষ্ট হয়েছিলেন। ঠিক আছে, আমরা এতটুক পর্যন্ত এর আগের দিন আমরা আলোচনা করেছি। আজকে আমি প্লেটোনিক কনসেপ্ট অফ জাস্টিস নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, প্লেটো বলেছেন যে ন্যায় বিচার হলো আদর্শ রাষ্ট্রের কিন্তু একটি
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ উপাদান। আমি আগেই মেনশন করেছি যে প্লেটো বলেছিলেন যে ন্যায় বিচার হলো আদর্শ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ উপাদান। তিনি বলেছিলেন যে ন্যায় বিচার তখনই সম্ভব যখন সমাজের মানুষদের মানুষরা তাদের গুণ অনুযায়ী কাজে নিয়োজিত করা যায়। ঠিক আছে, তিনি বললেন যে ন্যায় বিচার হলো আদর্শ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি বলেছেন ন্যায় বিচার তখনই সম্ভব, ঠিক আছে, ন্যায় বিচার তখনই সম্ভব যখন সমাজের মানুষরা তাদের গুণ অনুযায়ী কাজে নিয়োজিত করা যায়। তিনি বলেছেন ন্যায়পরায়ণতা হলো সেই নীতি বা সেই প্রিন্সিপাল যেখানে প্রতিটি ব্যক্তি প্রকৃতি নির্ধারিত কাজে নিজেকে নিয়ন্ত্রিত ও সীমিত রাখবে। ঠিক আছে, অর্থাৎ প্রকৃতি যাকে যে গুণ দিয়েছে সেই গুণ অনুযায়ী যদি প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ কাজে নিয়োজিত থাকে তাহলেই কিন্তু ন্যায়পরায়ণতা সম্ভব বলে কিন্তু প্লেটো মনে করেছিলেন। প্লেটো বলেছেন, দেখো কি সুন্দর বলেছেন, তিনি বলেছেন মানুষের জীবনে তিন ধরনের গুণ বা ভার্চু থাকে। প্লেটো বলেছেন মানুষের মধ্যে তিন ধরনের গুণ বা ভার্চু থাকে। সেই গুণ বা ভার্চুগুলি কি কি? নাম্বার ওয়ান, জ্ঞান বা বিদ্যার গুণ, নলেজ, জ্ঞান বা বিদ্যার গুণ, নলেজ। নাম্বার টু, নির্ভীকতা বা সাহসিকতার গুণ, কারেজ। ঠিক আছে, প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে তিনি বলেছেন মানুষের জীবনে তিন ধরনের গুণ থাকে বা ভার্চু থাকে। একটি হলো বা নাম্বার ওয়ান জ্ঞান বা বিদ্যার গুণ, যাকে ইংরেজিতে বলা হয় নলেজ। নাম্বার টু নির্ভীকতা বা সাহসিকতার গুণ, কারেজ। এবং নাম্বার থ্রি আত্মসংযম বা শ্রমের গুণ, টেম্পারেন্স, আত্মসংযম বা শ্রমের গুণ। ঠিক আছে, এই তিন ধরনের গুণ কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, প্লেটো বলেছেন যে প্লেটো বলেছেন এই তিনটি গুণের আবার তিনটি পৃথক আশ্রয়স্থলও কিন্তু আছে। এই যে তিনটি গুণ যেটা আমি বললাম, মেনশন করলাম, জ্ঞান বা বিদ্যার গুণ বা নলেজ, নির্ভীকতা বা সাহসিকতার গুণ, কারেজ। নাম্বার থ্রি আত্মসংযম বা শ্রমের গুণ, টেম্পারেন্স। ঠিক আছে, প্লেটো মনে করেন এই যে তিনটি গুণ, এই তিনটি গুণের আবার তিনটি কিন্তু পৃথক আশ্রয়স্থল আছে। ঠিক আছে, মানুষের জ্ঞান বা বিদ্যা গুণের আশ্রয়স্থল কিন্তু মস্তিষ্ক, হেড। ঠিক আছে, তিনি বললেন যে এই যে তিন প্রকার গুণ, এই তিন প্রকার গুণের কিন্তু তিনটি আশ্রয়স্থল আছে। তিনি বলেছেন মানুষের জ্ঞান বা বিদ্যা গুণের আশ্রয়স্থল কিন্তু মস্তিষ্ক। ঠিক আছে, সাহসিকতা গুণের আশ্রয়স্থল হলো বক্ষ, চেস্ট। ঠিক আছে, তিনি বললেন মানুষের জ্ঞান বা বিদ্যা গুণের আশ্রয়স্থল হলো মস্তিষ্ক, সাহসিকতা গুণের আশ্রয়স্থল হলো বক্ষ, এবং নাম্বার থ্রি আত্মসংযম বা শ্রমের গুণটির উৎসস্থল হলো কিন্তু নাভি কেন্দ্র। ঠিক আছে, জ্ঞান বা বিদ্যার গুণের আশ্রয়স্থল হলো মস্তিষ্ক, সাহসিকতা বা নির্ভীকতা যে গুণটি রয়েছে সেই গুণটির আশ্রয়স্থল হলো বক্ষ, এবং আত্মসংযম বা শ্রমের গুণের যে উৎসস্থল তা হলো কিন্তু নাভি কেন্দ্র। ঠিক আছে, দেখো তিনি খুব সুন্দরভাবে বলেছেন মানুষ মস্তিষ্ক চর্চার মধ্য দিয়ে কিন্তু তার সহজাত বিদ্যা বুদ্ধির যে শক্তি সেই শক্তি কিন্তু গড়ে তোলে। ঠিক আছে, দেখবে মানুষের যে বিদ্যা বুদ্ধি সেটা কিন্তু দেখবে ব্রেনকে অর্থাৎ মাথাকে ইউটিলাইজ করে। ঠিক আছে, মানুষ মস্তিষ্ক চর্চার মধ্য দিয়ে অর্থাৎ মস্তিষ্ককে ইউটিলাইজ করার মধ্য দিয়ে কিন্তু মানুষ সহজাত বিদ্যা বুদ্ধির যে জ্ঞান সেই জ্ঞান কিন্তু সেই জ্ঞানের শক্তিকে কিন্তু গড়ে তোলে। অর্থাৎ মস্তিষ্ক চর্চার মধ্য দিয়ে তিনি বলেছেন মানুষ বিদ্যা বুদ্ধির যে শক্তি বা বিদ্যা বুদ্ধির যে গুণ সেই গুণটি কিন্তু গড়ে তোলে। আবার বক্ষের দৃঢ়তার মধ্য দিয়ে, অর্থাৎ বুক,
বক্ষের দৃঢ়তার মধ্য দিয়ে সাহসিকতার গুণটি কিন্তু মানুষ সঞ্চয় করে। ঠিক আছে, দেখবে যখন কেউ সাহস দেখায় তখন তার যে বুকের ছাতিটা কিন্তু সামনের দিকে নিয়ে আসে, দেখবে যদি একটু খেয়াল করো, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবে যে তিনি বলেছেন যে বক্ষের দৃঢ়তার মাধ্যমে সাহসিকতার গুণটি কিন্তু সঞ্চয় করে এবং নাভিমূলের পরিচর্যার মধ্য দিয়ে কিন্তু সংযম বা শ্রমের গুণ, সেই গুণটি কিন্তু অর্জন করতে পারে। তাহলে প্লেটো খুব সুন্দরভাবে বললেন যে তিনি বললেন যে মস্তিষ্ক চর্চার মধ্য দিয়ে মানুষ সহজাত বিদ্যা বুদ্ধির যে শক্তি সেটা অর্জন করে, বক্ষের দৃঢ়তার মাধ্যমে সাহসিকতার গুণটি সঞ্চয় করে এবং নাভিমূলের পরিচর্যার মধ্য দিয়ে সংযমের যে গুণটি, সেই গুণটি কিন্তু মানুষ অর্জন করে, যা তাকে কিন্তু পরিশ্রমী এবং কর্মমুখী করে তোলে। ঠিক আছে, প্লেটো বলেছেন যে আদর্শ সমাজের এই তিন প্রকার গুণ নিহিত থাকে তিন প্রকার গুণের অধিকারী ব্যক্তির মধ্যে, বা তিন প্রকার গুণের অধিকারী শ্রেণীর মধ্যে। এই যে তিনটি গুণ নিয়ে আমরা আলোচনা করলাম, নলেজ, কারেজ এবং টেম্পারেন্স, প্লেটো বললেন আদর্শ সমাজে অর্থাৎ আইডিয়াল সোসাইটিতে এই তিন প্রকার গুণ নিহিত থাকে। ঠিক আছে, তিনি বলেছেন যে আদর্শ সমাজের এই তিন প্রকার গুণ নিহিত থাকে তিন প্রকার গুণের অধিকারী তিনটি শ্রেণীর মধ্যে। তিনি মনে করেন যে সমাজে যে সমস্ত মানুষ জ্ঞান বা বিদ্যা গুণে সমৃদ্ধ, ঠিক আছে, তিনি বলেছেন তিনি মনে করেন যে সমাজে যে সমস্ত মানুষ জ্ঞান বা বিদ্যা গুণে সমৃদ্ধ, অর্থাৎ যাদের মধ্যে জ্ঞান বা বিদ্যা আছে, তাদেরকে নিয়ে গড়ে ওঠে শাসক শ্রেণী, রুলার বা ফিলোসোফার ক্লাস। বোঝা গেল, তিনি বললেন যে এই তিন প্রকার গুণের অধিকারী তিনটি শ্রেণী কিন্তু লক্ষ্য করা যায়। তিনি বলেছেন যে সমাজে যে সমস্ত মানুষ জ্ঞান বা বিদ্যা গুণে সমৃদ্ধ বা জ্ঞান বা বিদ্যা গুণে গুণান্বিত, তাদেরকে নিয়ে গড়ে ওঠে কিন্তু শাসক শ্রেণী, রুলার বা রুলার বা ফিলোসোফার ক্লাস। ঠিক আছে, সাহসিকতা গুণের অধিকারী ব্যক্তিদের নিয়ে কিন্তু গড়ে ওঠে যোদ্ধা শ্রেণী। ঠিক আছে, সাহসিকতার গুণে অধিকারী ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠে যোদ্ধা শ্রেণী, এবং যোদ্ধা শ্রেণী বলতে তিনি সোলজার ক্লাসকে বুঝিয়েছেন, এবং সংযম বা শ্রমের গুণে গুণান্বিত ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠে উৎপাদক শ্রেণী, প্রডিউসার ক্লাস বা আর্টিসিয়ান ক্লাস। ঠিক আছে, প্লেটো মনে করেন যে আদর্শ সমাজের শাসক শ্রেণীর মানুষরা, ঠিক আছে, আমরা দেখেছি যে আদর্শ সমাজের বা আইডিয়াল সোসাইটির শাসক শ্রেণীর মানুষরা বা যারা রুলার ক্লাস, হ্যাঁ, সেই রুরাল রুলার ক্লাসের বা শাসক শ্রেণীর মানুষরা যেহেতু জ্ঞান বা বিদ্যার গুণের অধিকারী, সেহেতু এই শ্রেণীর মানুষরা রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা পরিচালনা করবে। ঠিক আছে, প্লেটো বলেছেন যারা জ্ঞান বা বিদ্যা গুণে গুণান্বিত, জ্ঞান আমরা দেখেছি জ্ঞান বা বিদ্যা গুণে গুণান্বিত কারা, শাসক শ্রেণী, শাসক শ্রেণী অর্থাৎ রুলার বা ফিলোসোফার ক্লাস। যেহেতু এই রুলার বা ফিলোসোফার ক্লাস বা শাসক শ্রেণী যেহেতু জ্ঞান বা বিদ্যা গুণে গুণান্বিত, সেহেতু এই শ্রেণীর মানুষরা কি তাদের কাজটা কি, এই শ্রেণীর মানুষদের কাজ হচ্ছে রাষ্ট্রের যে প্রশাসন ব্যবস্থা, এডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেই সিস্টেমটাকে পরিচালনা করা। আবার দেখো, সাহসিকতার গুণে গুণান্বিত যোদ্ধা শ্রেণী যুদ্ধ বিগ্রহ করে সমাজকে সুরক্ষিত করবে। ঠিক আছে, অর্থাৎ শাসকদের শুধুমাত্র কাজ হচ্ছে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা পরিচালনা করা, যেহেতু তারা জ্ঞান বা বিদ্যা গুণে গুণান্বিত। ঠিক আছে, অর্থাৎ তারা শিক্ষিত, তারা প্রশাসন ব্যবস্থাটাকে সঠিকভাবে রান করতে পারবে, তাই তাদের কাজ শুধুমাত্র প্রশাসন ব্যবস্থা পরিচালনা করা, তার কারণ তারা জ্ঞান বা বিদ্যা গুণে গুণান্বিত। আবার যদি আমরা অপর একটি গুণের দিকে তাকাই, সাহসিকতা, সাহসিকতা গুণে গুণান্বিত যোদ্ধা শ্রেণী,
বা সোলজার ক্লাস, তাদের কাজটা কি হবে? তাদের কাজটা হবে যুদ্ধ বিগ্রহ করে সমাজকে বা রাষ্ট্রকে সুরক্ষিত করবে। তাদের কাজটা হলো যুদ্ধের মধ্য দিয়ে যুদ্ধ পরিচালনা করে সমাজ তথা রাষ্ট্রকে সুরক্ষিত করা। এবং আহ যারা সংযম বা শ্রমে গুণের অধিকারী, ঠিক আছে, সংযম বা শ্রমের গুণের অধিকারী অর্থাৎ টেম্পারেন্স যাদের ভার্চু বা গুণ, তাদের কাজ কি হবে? তাদের কাজ হলো তাদের কাজ হলো অর্থাৎ সংযম বা শ্রমের গুণে গুণান্বিত যারা উৎপাদক শ্রেণী অর্থাৎ প্রডিউসার ক্লাস বা আর্টিসিয়ান ক্লাস, তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে তাদের কাজ হবে সমাজের সকলের জন্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী, ঠিক আছে, দ্রব্য সামগ্রী তারা উৎপাদন করবে। ঠিক আছে, এভাবে দেখো প্লেটো গুণ অনুযায়ী তিনি তিনটি শ্রেণীর কথা বলেছেন এবং তিনটি শ্রেণীকে আলাদা আলাদা দায়িত্ব সম্পাদন করার কথা কিন্তু তিনি বলেছেন শাসক শ্রেণীর কাজ শুধুমাত্র প্রশাসন ব্যবস্থা পরিচালনা করা, এবং যোদ্ধা শ্রেণী যারা সাহসিকতা গুণে গুণান্বিত, যাদের মধ্যে কারেজ গুণটি রয়েছে, তাদের কাজ হবে যুদ্ধ বিগ্রহ করে সমাজ তথা রাষ্ট্রকে সুরক্ষিত করা। এবং যারা সংযম বা শ্রমে গুণে গুণান্বিত উৎপাদক শ্রেণী, তাদের কাজ হবে সমাজের সকলের জন্য, হ্যাঁ, সকল জনসাধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করা। ঠিক আছে, দেখো প্লেটো মনে করেন যে শাসক শ্রেণীর প্রাজ্ঞ মানুষেরা শাসন কাজে নিযুক্ত হলে, আমি একটু আগেই বললাম, যেহেতু শাসক শ্রেণী বা রুলার বা ফিলোসফার ক্লাস তারা প্রজ্ঞা গুণে গুণান্বিত, অর্থাৎ তাদের গুণ হচ্ছে উইজডম, ঠিক আছে, নলেজ, ঠিক আছে, এই যে প্রজ্ঞা গুণে গুণান্বিত শাসক শ্রেণীর মানুষেরা যদি যথাযোগ্যভাবে প্রশাসন পরিচালনা করে, আবার যোদ্ধা শ্রেণী যেহেতু সাহসিকতা গুণে গুণান্বিত, তারা যুদ্ধ বিগ্রহ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে যদি সুরক্ষিত রাখে, এবং উৎপাদক শ্রেণী যাদের গুণ হচ্ছে সংযম বা শ্রমগুণে গুণান্বিত, তারা যদি প্রয়োজনীয় উৎপাদনের কাজে নিয়োজিত হয়, তাহলে প্রত্যেকেই কিন্তু তাদের যে যথাযোগ্য কাজ, সেই কাজটা কিন্তু সম্পাদিত করতে পারবে, এবং এবং তখনই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, দেখো এখন যদি আমরা শাসক শ্রেণী যেহেতু বা প্রজ্ঞা বা উইজডম বা নলেজ, ঠিক আছে, তাদের গুণ তো, অর্থাৎ শাসক শ্রেণীর গুণ হলো তারা হচ্ছে জ্ঞান বিদ্যার অধিকারী, তাদেরকে যদি তুমি উৎপাদনের কাজে লাগাতে যাও, তাহলে কিন্তু সেই কাজটা সে স্মুথলি কিন্তু রান করতে পারবে না। আবার যোদ্ধা শ্রেণীকে যদি প্রশাসনের দায়িত্ব দাও, তাহলে কিন্তু সে প্রশাসন ব্যবস্থাটাকে কিন্তু স্মুথলি রান করতে পারবে না। আবার যদি যারা উৎপাদক শ্রেণী তাদেরকে যদি যুদ্ধ করতে যাও, তাহলে কিন্তু সারা তারা কিন্তু সমাজকে সঠিকভাবে সুরক্ষিত করতে পারবে না। প্লেটো কিন্তু তাই বলেছেন, তিনি বলেছেন যে প্রত্যেকটি শ্রেণী তাদের নিজ নিজ গুণ অনুযায়ী যদি তারা তাদের নিজ নিজ দায়িত্ব সম্পাদন করে, এবং কেউ কারো কাজে যদি হস্তক্ষেপ না করে, অর্থাৎ শাসক শ্রেণী উৎপাদক শ্রেণীর কাজে হস্তক্ষেপ করবে না, বা উৎপাদক শ্রেণী শাসক শ্রেণীর কাজে হস্তক্ষেপ করবে না, বা সোলজার শ্রেণী বা যোদ্ধা শ্রেণী উৎপাদক শ্রেণীর কাজে হস্তক্ষেপ করবে না, বা উৎপাদক শ্রেণী যোদ্ধা শ্রেণীর কাজে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ প্রত্যেকটি শ্রেণী তাদের নিজস্ব গুণ অনুযায়ী বা নিজস্ব ভার্য অনুযায়ী যদি তারা নিজস্ব দায়িত্ব বা নিজস্ব কর্তব্য পালন করে, তাহলেই কিন্তু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এইভাবেই তিনি তিনটি শ্রেণী তিনি বলেছেন, তিনটি শ্রেণী যদি তাদের শ্রেণীগত গুণের ভিত্তিতে নির্দিষ্ট দায় দায়িত্ব পালনে নিয়োজিত হয়, তাহলে সমাজে শৃঙ্খলা দেখা দিবে। ঠিক আছে, যদি প্রত্যেকটি শ্রেণী তার নিজ নিজ
কাজে যদি নিয়োজিত থাকে তাহলে সমাজে একটা শৃঙ্খলা দেখা দেবে, সমৃদ্ধ গড়ে উঠবে এবং সমাজ জীবন সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে এবং তখনই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, দেখো প্লেটো আরো বলেছেন যে একই শ্রেণীভুক্ত মানুষেরা একে অপরের পেশা গ্রহণ করলে খুব একটা ন্যায় বিচার বিপন্ন না হলেও যে সামাজিক ভারসাম্য, সেই ভারসাম্যের কিন্তু ক্ষতি হয়। ঠিক আছে, যদি তিনি তিনি এও বলেছেন যে একই শ্রেণীভুক্ত মানুষেরা যদি অপরের পেশা গ্রহণ করে তাহলে ন্যায় বিচার খুব একটা বিপন্ন না হলেও সমাজের যে ব্যালেন্স বা সমাজের যে ভারসাম্য, সামাজিক ভারসাম্য, সেটা কিন্তু তার কিন্তু ক্ষতি হবে। যেমন শাসক শ্রেণীর মানুষ যদি যোদ্ধা শ্রেণীতে যাওয়ার চেষ্টা করে বা কায়িক শ্রমের মানুষ যদি শাসক শ্রেণীতে যাওয়ার চেষ্টা করে তাহলে অনিবার্যভাবেই কিন্তু সমাজের যে ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হবে এবং তখন কিন্তু ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, অর্থাৎ প্লেটোর দৃষ্টিতে ন্যায় বিচার হলো সুবিচার, জাস্টিস এজ এ ফেয়ারনেস। পরবর্তীকালে রলসও জাস্টিস নিয়ে আলোচনা করেছেন। তিনিও বলেছেন জাস্টিস এজ এ ফেয়ারনেস। প্লেটোর দৃষ্টিতে প্লেটো বলেছেন ন্যায় বিচার হলো সুবিচার ভিত্তিতে কাজকর্মের মধ্য দিয়ে সমন্বয় সাধনের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। তিনি একদম স্পষ্টভাবে তার দ্য রিপাবলিক গ্রন্থে বলেছেন যে প্লেটোর দৃষ্টিতে ন্যায় বিচার হলো সুবিচার, জাস্টিস এজ এ ফেয়ারনেস। বিভিন্ন শ্রেণী নিজ নিজ গুণের ভিত্তিতে কাজকর্মের মধ্য দিয়ে সমন্বয় সাধনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তিনটি শ্রেণীর মধ্যে কিন্তু সমন্বয় থাকবে। ঠিক আছে, কেউ কারো কাজে কিন্তু হস্তক্ষেপ করবে না, তাহলেই কিন্তু কি হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং এই ন্যায় বিচারই হলো কিন্তু আদর্শ রাষ্ট্রের যথার্থ মানদণ্ড বা উপাদান। ঠিক আছে, এই ন্যায় বিচারই হলো কিন্তু আদর্শ রাষ্ট্রের, অর্থাৎ প্লেটো যে একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন সেই আদর্শ রাষ্ট্রের যথার্থ মানদণ্ড বা উপাদান হলো কিন্তু এই জাস্টিস বা ন্যায় বিচার। এই ন্যায়পরায়ণতাই সমস্ত মানুষের রাষ্ট্রীয় জীবনকে সুন্দর, সৎ ও মঙ্গলময় করে তোলে। ঠিক আছে, তাহলে এই হলো প্লেটোর কেন আমরা মোটামুটি সংক্ষেপে প্লেটোর যে জাস্টিস এবং কেন তিনি আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে বা আদর্শ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ন্যায় বিচারের কথা বলেছেন তা আমরা সংক্ষেপে আলোচনা করলাম এবং আমরা প্লেটো জাস্টিস সম্পর্কে কি বলেছেন এবং তিনি তিনটি গুণে গুণান্বিত ব্যক্তিকে স্পেসিফিক কিভাবে তার দায়িত্ব সম্পাদন করার কথা বলেছেন এবং দায়িত্ব সম্পাদন করলে কিভাবে একটা জাস্ট সোসাইটি বা ন্যায় সম্পন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে তা কিন্তু আমরা খুব সুন্দরভাবে, খুব সংক্ষিপ্ত ভাবে কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এখন আমি প্লেটোর যে ন্যায় সংক্রান্ত ধারণা, সেই ন্যায় সংক্রান্ত ধারণার যে সমালোচনাগুলো বা ক্রিটিসিজম গুলো এক এক করে আলোচনা করে আমি প্লেটোর যে ন্যায় বিচারের তত্ত্ব আধুনিক কালে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে কিন্তু আমি আমার আলোচনাকে চালিয়ে যাব। যাই হোক, আমরা এখন আলোচনা করব যে প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বের যে সমালোচনা বা ক্রিটিসিজম কতগুলি রয়েছে তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সমালোচনাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো যে প্লেটো যে ন্যায় বিচারের তত্ত্ব দিয়েছেন, ঠিক আছে, প্লেটো যে ন্যায় বিচারের তত্ত্ব দিয়েছেন তা যতই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ হোক না কেন, বিভিন্ন রাষ্ট্র চিন্তাবিদ প্লেটোর এই ন্যায় সংক্রান্ত ধারণাকে কিন্তু সমালোচনা করেছেন। অনেকেই বলেছেন যে প্লেটোর ন্যায় বিচারের তত্ত্ব নিছক কল্পনাবাদী তথা কল্পনা বিলাসী। আমি
আম, প্লেটোর যে আদর্শ রাষ্ট্র, সেই প্লেটোর আদর্শ রাষ্ট্র আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে প্লেটো আদর্শ রাষ্ট্রকে কিন্তু তিনি কল্পনা করেছিলেন। ঠিক আছে, এই কারণেই অনেকেই বলেছেন যে প্লেটোর যে ন্যায় বিচারের তত্ত্ব তিনি দিয়েছেন তা হলো কল্পনাবাদী এবং কল্পনা বিলাসী। কারণ তিনি তার ন্যায় বিচারের তত্ত্বে যে ন্যায়পরায়ণতা সম্পন্ন আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন তা বাস্তবে দেখতে পাওয়া যায় না। যদি আমরা বাস্তবের দিকে তাকাই তাহলে ন্যায় বিচার সম্পন্ন তিনি যে আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন তা কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় না, এবং তা আদৌ বাস্তবায়িত হওয়া কিন্তু সম্ভবপর নয় বলে অনেকেই মনে করেছেন। নাম্বার টু দেখো, নাম্বার টু যদি সমালোচনার দিকে তাকাই তাহলে দেখব প্লেটো তার ন্যায় বিচারের তত্ত্বে প্রজ্ঞা, সাহস এবং দৈহিক শ্রম ক্ষমতা এই তিনটি গুণের ভিত্তিতে তিনটি সামাজিক শ্রেণী তথা শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণীর কথা কিন্তু তিনি বলেছেন। যদি আমরা তার ন্যায় বিচারের তত্ত্বের দিকে তাকাই, তার ন্যায় সংক্রান্ত ধারণার দিকে তাকাই, তাহলে দেখব তিনি কিন্তু তিনটি গুণে গুণান্বিত তিনটি ব্যক্তির উল্লেখ করেছেন। একটি হলো শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী। এই তিনটি শ্রেণীর কথা তিনি কিন্তু বলেছেন। কিন্তু বাস্তব সমস্যা হলো প্রজ্ঞাবান, সাহসী, হ্যাঁ, প্রজ্ঞাবান শাসক শ্রেণী, সাহসিকতা, প্রজ্ঞাবান শাসক শ্রেণী, সাহসিকতা গুণে গুণান্বিত যোদ্ধা শ্রেণী এবং শ্রমশীল শ্রমশীল অর্থাৎ শ্রম ক্ষমতা গুণে গুণান্বিত শ্রমিক শ্রেণীকে, এই তিনটি শ্রেণীকে চিহ্নিত করবে কে? অর্থাৎ কে চিহ্নিত করবে যে আহ, এই ব্যক্তি প্রজ্ঞা গুণে গুণান্বিত শাসক শ্রেণী, বা এই ব্যক্তি সাহসিকতা গুণে গুণান্বিত যোদ্ধা শ্রেণী, বা এই ব্যক্তি শ্রমশীল ক্ষমতা গুণে গুণান্বিত শ্রমিক শ্রেণী? ঠিক আছে, কে নির্ধারণ করবে? ঠিক আছে, এটা কিন্তু একটা বাস্তব সমস্যা প্লেটোর ন্যায় বিচার সংক্রান্ত ধারণার। অর্থাৎ তিনি কিন্তু কোথাও বলে যাননি যে এই কর্তৃপক্ষ প্রজ্ঞাবান শাসক শ্রেণী, সাহসিকতা গুণে গুণান্বিত যোদ্ধা শ্রেণী এবং শ্রমশীল ক্ষমতায় গুণান্বিত আহ শ্রমিক শ্রেণী কোনো একটা কর্তৃপক্ষ যে সিলেকশন করবে তা কিন্তু তার আলোচনায় কোথাও কিন্তু তিনি উল্লেখ করেন। ঠিক আছে, নাম্বার টু সমালোচনা কিন্তু প্লেটোর ন্যায়পরায়ণতার বিরুদ্ধে এটি। নাম্বার থ্রি দেখো, প্লেটো তার ন্যায় বিচারের তত্ত্বে অভিজাত শ্রেণী তথা এলিটিজমকে প্রশ্রয় দিয়েছেন। তিনি মুষ্টিমেয় প্রজ্ঞাবান শাসক শ্রেণীর হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করেছেন, তা কিন্তু মানবতা বিরোধী। ঠিক আছে, অর্থাৎ দেখো প্লেটো তার ন্যায় বিচারের তত্ত্বে কিন্তু অভিজাত শ্রেণী, অর্থাৎ যারা মুষ্টিমেয় অভিজাত শ্রেণী, ঠিক আছে, অভিজাত শ্রেণী বা প্রজ্ঞাবান শাসক শ্রেণীর উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলেছেন এই যে মুষ্টিমেয় প্রজ্ঞাবান শাসক শ্রেণী কিন্তু সমস্ত ক্ষমতা তাদের হাতেই কিন্তু ন্যস্ত থাকবে, অর্থাৎ সমস্ত প্রশাসনিক ক্ষমতা তাদের হাতেই ন্যস্ত থাকবে। কাদের উপর? প্রজ্ঞাবান মুষ্টিমেয় শাসক শ্রেণীর উপর। অর্থাৎ তার আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা এলিটিজম বা অভিজাত অভিজাত তান্ত্রিকতা কিন্তু আমরা তার যে ন্যায়পরায়ণতা সংক্রান্ত ধারণার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। নাম্বার ফোর দেখুন যে প্লেটোর প্রচারিত ন্যায় বিচার সম্পন্ন রাষ্ট্রে সামাজিক সচলতাকে কিন্তু অস্বীকার করেছে। অর্থাৎ যে সোশ্যাল মোবিলিটি, ঠিক আছে, সেই প্লেটো তার ন্যায় বিচার তত্ত্বে কিন্তু সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচলতাকে কিন্তু অস্বীকার করেছে। ঠিক আছে, তিনি 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 আদর্শ রাষ্ট্রে একটা শ্রেণীকে অনন্তকাল ধরে একই শ্রেণীগত দায়িত্ব পালন করে যেতে হবে।
তিনি বলেছেন যে তিনি তার ন্যায় বিচার তত্ত্বে বলেছেন যে তিনি প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বে যে সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি কে কিন্তু তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে একটা শ্রেণী তার নিজস্ব গুণ অনুযায়ী কিন্তু পরিচালিত হবে বা দায়িত্ব তাকে পালন করে যেতে হবে। মূলত একজন কৃষকের ছেলেও কিন্তু শাসক শ্রেণী হতে পারে, বা একজন আহ শাসক শ্রেণীর ছেলেও কিন্তু কৃষকে কিন্তু পরিণত হতে পারে। সেই কথা কিন্তু তিনি বলে যান। ঠিক আছে, অর্থাৎ তার আলোচনায় যে সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি সেটাকে কিন্তু অস্বীকার করেছেন। অর্থাৎ দেখো, যদি আমরা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে তাকাই তাহলে দেখব একজন কৃষকের ছেলেও কিন্তু আইএস বা আইপিএস হতে পারে। ঠিক আছে, আবার আইএস বা আইপিএস এর ছেলে কিন্তু খেতে খামারে কাজ করতে পারে। কিন্তু তার আলোচনায় তিনি কোথাও কিন্তু এই কথা বলে যাননি। অর্থাৎ তার আলোচনার মধ্যে কিন্তু যে সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটির যে ধারণা তা কিন্তু লক্ষ্য করা যায় না। ঠিক আছে, এই সমস্ত সমালোচনাগুলো আমরা প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বে আমরা লক্ষ্য করতে পারি। যাই হোক, আরো অনেক সমালোচনা আছে, আপনারা বা তোমরা বিভিন্ন বইয়ে কিন্তু পেয়ে যাবে। যাই হোক, আমি এখন প্লেটোর যে ন্যায়পরায়ণতা সম্পর্কিত ধারণার আধুনিক কালে কতটা তার প্রাসঙ্গিক বা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে এখন আলোচনা করে প্লেটোর যে ন্যায় বিচার সংক্রান্ত ধারণা তা কিন্তু আমি শেষ করব। যাই হোক, দেখো যে প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বের বিরুদ্ধে যতই সমালোচনা করা হোক না কেন, তার ন্যায় বিচার তত্ত্বের কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। ঠিক আছে, একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট বা ঐতিহাসিক গুরুত্ব কিন্তু প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বের কিন্তু রয়েছে। ঠিক আছে, প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বের বিরুদ্ধে এই যে আমরা সমালোচনাগুলো দেখলাম, কয়েকটি সমালোচনা আমরা তুলে ধরলাম, 4-5টা সমালোচনা আমরা তুলে ধরলাম। ঠিক আছে, প্লেটোর ন্যায় বিচারের তত্ত্ব যতই সমালোচনামূলক হোক না কেন, তার কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কেননা তার চিন্তাধারাকে বুঝতে হবে তৎকালীন যুগ ও কালের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, হ্যাঁ, এখনকার যুগে ততটা প্রাসঙ্গিক না হলেও তার সময়কার প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই বা তার সময়কার যে সামাজিক পটভূমির দিকে যদি তাকাই বা তৎকালীন যুগ বা কালের দিকে তাকাই, তাহলে দেখব সেই যুগ বা সেই কালের পরিপ্রেক্ষিতে প্লেটোর যে ন্যায় বিচার সংক্রান্ত ধারণা তার কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কেননা প্লেটো তার সমকালীন গ্রীসীয় সমাজের চরম অস্থিরতার চিত্রকে তিনি কিন্তু প্রত্যক্ষ করেছিলেন। আমরা দেখেছি যে প্লেটো কিন্তু তৎকালীন যে গ্রীসীয় সমাজের যে আহ অস্থিরতা সম্পন্ন সমাজ, হ্যাঁ, সেই সমাজটা কিন্তু প্লেটো স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন এবং তিনি স্বচক্ষে পেলোপনেসীয় যুদ্ধটাকে কিন্তু তিনি স্বচক্ষে দেখেছিলেন। সেই অস্থিরতাময় সমকালীন সামাজিক চিত্রকে তিনি কিন্তু প্রত্যক্ষ করেছিলেন। তিনি দেখেছিলেন তৎকালীন গ্রীসীয় নগর রাষ্ট্রের পতন। ঠিক আছে, তিনি দেখেছিলেন পেলোপনেসীয় যুদ্ধের মধ্য দিয়ে যে গ্রীসীয় নগর রাষ্ট্রের পতন কিন্তু তিনি প্রত্যক্ষ করেছিলেন। এই কারণেই প্লেটোর চিন্তা ভাবনা এই কারণেই প্লেটোর চিন্তা ভাবনা চিন্তা ভাবনা এই কারণে প্লেটো চিন্তা ভাবনা করলেন যে এই সংকটময় পরিস্থিতিতে গ্রীসবাসীকে কি করে রক্ষা করা যায় যাতে করে সকলেই সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে। ঠিক আছে, এই উদ্দেশ্যেই তিনি রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু তিনি গুণ অনুযায়ী শ্রেণী ভিত্তিক ন্যায় বিচার সম্পন্ন কিন্তু একটা আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন। অর্থাৎ আমরা যদি আধুনিক কালে প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বের বিরুদ্ধে যতই সমালোচনা করা হোক না কেন, তৎকালীন পারিপার্শ্বিক পরিস্থিতিতে অর্থাৎ প্লেটোর সমকালীন
যুগ ও কালের পরিপ্রেক্ষিতে কিন্তু তার ন্যায় বিচারের তত্ত্বের কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তিনি কিন্তু তৎকালীন সমাজকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি দেখেছিলেন গ্রিস নগর রাষ্ট্রের পতন। এই কারণেই প্লেটো চিন্তা ভাবনা করলেন যে এই সংকটময় পরিস্থিতি থেকে গ্রিসবাসীকে কি করে রক্ষা করা যায়, যাতে করে সকলেই সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে। এই উদ্দেশ্যেই তিনি রাষ্ট্রের ঐক্য ও সংগতি প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু গুণ অনুযায়ী শ্রেণীভিত্তিক ন্যায় বিচার সম্পন্ন আদর্শ রাষ্ট্রের কিন্তু কল্পনা করেছিলেন। ঠিক আছে, তাছাড়াও যদি আমরা আধুনিক কালের দিকে তাকাই তাহলে দেখব যে আধুনিক কালেও প্লেটোর ন্যায় বিচার সংক্রান্ত ধারণার কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ঠিক আছে, আধুনিক কালেও যদি আমরা আধুনিক কালে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে তাকাই তাহলে দেখব যে হুম যে প্রশাসন ব্যবস্থা, ঠিক আছে, প্রশাসন ব্যবস্থা পরিচালনা করতে যে জ্ঞান বুদ্ধির প্রয়োজন সেটা কিন্তু তিনি 2500 বছর আগে কিন্তু তিনি আড়াই আড়াই হাজার বছর আগে কিন্তু সেই তার ধারণার মধ্যে কিন্তু ফুটে উঠেছিল যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য যে প্রজ্ঞা বা বিদ্যা গুণ প্রয়োজন। যদি আমরা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে তাকাই তাহলে দেখব যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে দু ধরনের প্রশাসক আমরা লক্ষ্য করতে পারি। একটি হচ্ছে রাজনৈতিক প্রশাসক এবং আরেকটি হচ্ছে অরাজনৈতিক প্রশাসক। অরাজনৈতিক প্রশাসক বলতে যারা সর্বভারতীয় পরীক্ষার মধ্য দিয়ে আসে, হ্যাঁ, তারা অবভিয়াসলি জ্ঞান বা বিদ্যা গুণে গুণান্বিত। কিন্তু যারা অরাজনৈতিক প্রশাসক তাদের কিন্তু কোনো, অর্থাৎ এমপি এমএলএ, তাদের কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। আধুনিক কালে যদি আমরা ভারতবর্ষের যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে তাকাই, ঠিক আছে, তাহলে দেখো প্লেটো সেই 2500 বছর আগে তিনি তার চিন্তা ভাবনার মধ্যে ফুটে উঠেছিল যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য যে জ্ঞান বা বিদ্যা গুণ প্রয়োজন, সেই ধারণাটা কিন্তু সেই 2500 বছর আগে তার চিন্তা ভাবনায় কিন্তু ফুটে উঠেছিল। ঠিক আছে, তাই এখানেই নিহিত রয়েছে প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব, অপরিসীম ঐতিহাসিক গুরুত্ব। ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি প্লেটোর যে ন্যায় বিচার সংক্রান্ত ধারণা তা আমরা মোটামুটি খুব সংক্ষেপে, হ্যাঁ, জানি না কতটুকু ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক আমরা প্লেটোর যে ন্যায় বিচার সংক্রান্ত ধারণা তা নিয়ে কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করলাম। যাই হোক, আমি এখন আলোচনা করব কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড কমিউনিজম অফ ওয়াইট। প্লেটো অন প্লেটো অন কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড কমিউনিজম অফ ওয়াইটস। ঠিক আছে, অর্থাৎ প্লেটো সাম্যবাদ সম্পর্কে কি বলেছেন। ঠিক আছে, প্লেটোর যে সাম্যবাদী চিন্তা ভাবনা তা নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং প্লেটোর যে সাম্যবাদী চিন্তা ভাবনা সেই সাম্যবাদী চিন্তা ভাবনা আলোচনা করে আমি মডার্ন অর্থাৎ মডার্ন কমিউনিজমের সঙ্গে প্লেটোর কমিউনিজমের যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস তা নিয়েও কিন্তু আমি পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, আমরা এখন আলোচনা করব প্লেটো কনসেপ্ট অফ কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড কমিউনিজম অফ ওয়াইট, অর্থাৎ প্লেটোর সম্পত্তিগত সাম্যবাদ এবং যে পারিবারিক সাম্যবাদ, এই দুটো সাম্যবাদের কথা তিনি বলেছিলেন। হ্যাঁ, পারিবারিক সাম্যবাদ বা সম্পত্তিগত সাম্যবাদ তা নিয়ে আমরা এখন আলোচনা করব। যাই হোক, যদি আমরা প্লেটোর রাষ্ট্রনৈতিক চিন্তার জগতের দিকে তাকাই তাহলে দেখব যে প্লেটোর সাম্যবাদী সংক্রান্ত ধারণা কিন্তু বিশেষ তাৎপর্যের অধিকারী। যদি আমরা প্লেটোর রাষ্ট্রনৈতিক ধ্যান ধারণার দিকে তাকাই বা প্লেটোর চিন্তা ভাবনার দিকে তাকাই তাহলে দেখব যে প্লেটোর সাম্যবাদ সংক্রান্ত ধারণা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা তাৎপর্যের অধিকারী। ঠিক আছে, তিনি হলেন প্রথম পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদ যিনি রাষ্ট্রনৈতিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তির উপর
সাম্যবাদের তত্ত্বকে কিন্তু গড়ে তুলেছিলেন। তিনি হলেন প্রথম, অর্থাৎ প্লেটো হলেন প্রথম পাশ্চাত্য রাষ্ট্র চিন্তাবিদ। হ্যাঁ, প্লেটো হলেন প্রথম পাশ্চাত্য রাষ্ট্র চিন্তাবিদ যিনি রাষ্ট্রনৈতিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তির উপর তার সাম্যবাদের তত্ত্বকে কিন্তু গড়ে তোলেন। অর্থাৎ প্লেটো ওয়াজ ফার্স্ট ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার। প্লেটো ওয়াজ ফার্স্ট ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার। হি ওয়াজ ডিসকাস পলিটিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেসিস অফ কমিউনিজম। ঠিক আছে, অর্থাৎ তিনি হলেন প্রথম পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদ যিনি রাষ্ট্রনৈতিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তির উপর তার সাম্যবাদের তত্ত্বকে কিন্তু গড়ে তুলেছিলেন। প্লেটো ওয়াজ ফার্স্ট ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার। হি ওয়াজ ডিসকাস পলিটিক্যাল এন্ড সাইকোলজিক্যাল বেসিস অফ কমিউনিজম। দেখো, প্লেটো তার কল্পবাদী রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে, ঠিক আছে, প্লেটো তার সাম্য প্লেটো তার কল্পবাদী রাষ্ট্রে বা প্লেটো তার আদর্শবাদী রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে প্লেটো বলেছেন যে সমাজের সদস্যদের শুধুমাত্র নিজেদের যোগ্যতা অনুযায়ী সামাজিক দায় দায়িত্ব পালন করলেই চলবে না, সেই সঙ্গে প্রয়োজনীয় রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন পারিবারিক ও সম্পত্তি ভোগ দখলের সাম্যবাদী মনোভাবও কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তিনি দেখো আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে বা আদর্শ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে তিনি শুধুমাত্র ন্যায় বিচারের কথাই বলেননি। ঠিক আছে, তিনি সেই সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন পারিবারিক ও সম্পত্তিগত ভোগ দখলের সাম্যবাদী মনোভাবের কথাও কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ তার দৃষ্টিতে তার কল্পবাদী আদর্শ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পারিবারিক এবং সম্পত্তিগত সাম্যবাদ। ঠিক আছে, তিনি তার কল্পবাদী রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি বলেছেন যে সমাজের সদস্যদের শুধুমাত্র নিজেদের যোগ্যতা অনুযায়ী সামাজিক দায়িত্ব পালন করলেই চলবে না, সেই সঙ্গে প্রয়োজনীয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন পারিবারিক ও সম্পত্তি ভোগ দখলের সাম্যবাদী মনোভাবও কিন্তু রাখা দরকার। ঠিক আছে, প্লেটো মনে করেন যে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার সমন্বয় দুর্নীতির জন্মদান করে। যদি অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষমতার সমন্বয় সাধন হয়, অর্থনীতির সঙ্গে রাজনৈতিক ক্ষমতার যদি সমন্বয় সাধন লক্ষ্য করা যায় তাহলে দুর্নীতির জন্ম হয় এবং রাষ্ট্রের অবক্ষয়ের সৃষ্টি হয়, অর্থাৎ রাষ্ট্রীয় অবক্ষয়কে কিন্তু ডেকে আনে। ঠিক আছে, অর্থনীতির সঙ্গে যদি রাজনৈতিক ক্ষমতার সমন্বয় যদি ঘটে তাহলে কিন্তু দুর্নীতির জন্ম হবে এবং রাষ্ট্রের অবক্ষয়কে কিন্তু ডেকে আনবে। ঠিক আছে, তিনি বলেছেন রাজনৈতিক ক্ষমতা থেকে বিচ্ছিন্ন অর্থনৈতিক ক্ষমতার অস্তিত্ব যেখানে বিরাজ করবে কেবলমাত্র সেখানেই দক্ষ প্রশাসন কাজ করতে পারবে। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা থেকে বিচ্ছিন্ন অর্থনৈতিক ক্ষমতার অস্তিত্ব, অর্থাৎ যেখানে রাজনৈতিক ক্ষমতা থেকে অর্থনৈতিক ক্ষমতাকে বিচ্ছিন্ন করা হবে, সেখানেই কেবলমাত্র দক্ষ প্রশাসক তার কার্যাবলী সম্পাদন করতে পারবে। অর্থনীতির সঙ্গে যদি রাজনৈতিক ক্ষমতার সমন্বয় ঘটে তাহলে কিন্তু দুর্নীতির জন্ম হবে এবং রাষ্ট্রের অবক্ষয়কে কিন্তু সূচিত করবে। আর যদি অর্থনৈতিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতাকে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে সেখানে দক্ষ প্রশাসক তার দক্ষতা অনুযায়ী কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে, প্লেটো মনে করেন যে আদর্শ রাষ্ট্রের মানুষের মধ্যে 3 প্রকার গুণের অস্তিত্ব রয়েছে। আমরা একটু আগেই আলোচনা করলাম যে প্লেটো বলেছেন যে আদর্শ রাষ্ট্রের মানুষের মধ্যে 3 প্রকার গুণ থাকে। একটা হচ্ছে বুদ্ধি বা প্রজ্ঞা,
আর একটা হচ্ছে সাহস বা সাহসিকতা বা উদ্যম, এবং নাম্বার 3 সংযম বা দৈহিক শ্রমশীলতা। এই 3 প্রকার গুণের কারণে আদর্শ রাষ্ট্রের মানুষজন স্বাভাবিকভাবেই 3টি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। যেহেতু সমাজে এই 3 প্রকার গুণ আমরা লক্ষ্য করতে পারি, সেই গুণ অনুযায়ী কিন্তু স্বাভাবিকভাবে মানুষ 3টি শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে। অর্থাৎ আদর্শ রাষ্ট্রে 3 প্রকার শ্রেণীর অস্তিত্ব থাকে। 3 প্রকার শ্রেণীর অস্তিত্ব থাকে। কি কি? প্রজ্ঞা গুণে গুণান্বিত শাসক শ্রেণী বা অভিভাবক শ্রেণী, সাহসিকতার গুণে গুণান্বিত আহ যোদ্ধা শ্রেণী বা সংগ্রামী শ্রেণী, এবং নাম্বার 3 দৈহিক শ্রমশীলতার গুণে গুণান্বিত শ্রমিক শ্রেণী বা উৎপাদক শ্রেণী। আমরা একটু আগেই কিন্তু তা আলোচনা করলাম। ঠিক আছে, তিনি বলেছেন যে আদর্শ রাষ্ট্রের দুই শ্রেণী অর্থাৎ শাসক শ্রেণী ও যোদ্ধা শ্রেণীর পুরুষরা যেহেতু আদর্শ রাষ্ট্রের মানদণ্ড বা মেরুদণ্ড, এদের উপরই আদর্শ রাষ্ট্র নির্ভরশীল। তাই এই দুটি শ্রেণী যাতে যথাযথভাবে এবং নিঃস্বার্থভাবে তাদের নিজ নিজ কার্য সম্পাদন করতে পারে, তার জন্য তাদেরকে সাম্যবাদের অধীনে সমষ্টিগতভাবে জীবনযাপন করতে হবে। ঠিক আছে, এই যে দেখো আমরা কি ইন্টারেস্টিং আলোচনা। দেখো, আমরা অলরেডি দেখেছি 3টি গুণে গুণান্বিত 3টি শ্রেণীর কথা আমরা বলেছি। একটা হচ্ছে প্রজ্ঞা গুণে গুণান্বিত শাসক শ্রেণী, সাহসিকতার গুণে গুণান্বিত যোদ্ধা শ্রেণী, এবং দৈহিক শ্রমশীলতার গুণে গুণান্বিত শ্রমিক শ্রেণী। ঠিক আছে, তিনি বলেছেন যে আদর্শ রাষ্ট্রে এই উক্ত 1 সেকেন্ড, হ্যাঁ সরি, দেখো তিনি কিন্তু 3 প্রকার গুণে গুণান্বিত 3টি শ্রেণীর কথা বলেছেন। প্রজ্ঞা গুণে গুণান্বিত শাসক শ্রেণী, সাহসিকতা গুণে গুণান্বিত যোদ্ধা শ্রেণী, এবং দৈহিক শ্রমশীলতার গুণে গুণান্বিত শ্রমিক শ্রেণী। ঠিক আছে, এই 3 প্রকার 3 প্রকার গুণে গুণান্বিত তিনি 3টি শ্রেণীর কথা কিন্তু উল্লেখ করেছেন: শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। প্লেটো বলেছেন, দেখো কি ইন্টারেস্টিং, প্লেটো বলেছেন যে আদর্শ রাষ্ট্রে এই 3টি শ্রেণীর মধ্যে 2টি শ্রেণী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি হচ্ছে যোদ্ধা শ্রেণী, আর একটি হচ্ছে কিন্তু শাসক শ্রেণী। ঠিক আছে, প্লেটো বলেছেন আদর্শ রাষ্ট্রের 2টি শ্রেণী, এই 3টি শ্রেণীর মধ্যে উপরের যে 2টো শ্রেণী, একটি হচ্ছে শাসক শ্রেণী এবং আরেকটি হচ্ছে যোদ্ধা শ্রেণী। এই এই দুটো শ্রেণী যেহেতু আদর্শ সমাজের মানদণ্ড বা মেরুদণ্ড, এদের উপরই কিন্তু আদর্শ রাষ্ট্র অনেকটাই নির্ভরশীল। ঠিক আছে, সেহেতু এই দুটি শ্রেণী যাতে তাদের যথাযথভাবে এবং নিঃস্বার্থভাবে তারা যাতে রাষ্ট্রের কাজ করতে পারে, সমাজের কাজ করতে পারে, তাই এই দুটো শ্রেণীকে তিনি সাম্যবাদের আওতায় নিয়ে এসেছেন। আর যে শ্রমিক শ্রেণী, সেই শ্রমিক শ্রেণীকে কিন্তু বা উৎপাদক শ্রেণী, সেই শ্রেণীকে কিন্তু তিনি সাম্যবাদের আওতায় নিয়ে আসেন। মনে রাখবে যে শ্রমিক শ্রেণী বা উৎপাদক শ্রেণীকে কিন্তু তিনি সাম্যবাদের আওতায় নিয়ে আসেননি। তিনি নিয়ে এসেছেন কোন 2টি শ্রেণীকে? অভিভাবক শ্রেণী বা শাসক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণীকে। প্লেটো মনে করেছিলেন যে এই 2টি শ্রেণীর উপর কিন্তু নির্ভর করছে আদর্শ রাষ্ট্র। তাই এই 2টি শ্রেণী যাতে হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম।
আবার হয়েছে। যাই হোক, শ্যামল শোনা যাচ্ছে? সরি, নেট প্রবলেম হয়েছিল। ঠিক আছে, সরি, হুম, নেট প্রবলেম হয়েছিল। যাই হোক, দেখো, তিনি বললেন যে আহ, এই দুটো শ্রেণীর উপর যেহেতু আদর্শ রাষ্ট্র নির্ভরশীল, অর্থাৎ এই দুটো শ্রেণীর উপর আদর্শ রাষ্ট্র নির্ভরশীল, ঠিক আছে, তাই তিনি এই দুটো শ্রেণীকেই কিন্তু তিনি সাম্যবাদের আওতায় নিয়ে এসেছেন, এবং শ্রমিক শ্রেণী বা উৎপাদক শ্রেণীকে কিন্তু তিনি সাম্যবাদের আওতায় নিয়ে আসেননি। তিনি বারবার বলেছেন যে এই দুটি শ্রেণী, অর্থাৎ শাসক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণী হলো আদর্শ রাষ্ট্রের মানদণ্ড, আদর্শ রাষ্ট্রের মেরুদণ্ড, এদের উপরই আদর্শ রাষ্ট্র নির্ভরশীল। কাজেই তারা যাতে নিঃস্বার্থভাবে সমাজের এবং রাষ্ট্রের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, তাই এই দুটি শ্রেণীকেই তিনি সাম্যবাদের আওতায় নিয়ে এসেছেন। আহ, তিনি কিন্তু শ্রমিক শ্রেণী বা উৎপাদক শ্রেণীকে কিন্তু তিনি সাম্যবাদের আওতায় নিয়ে আসেননি। ঠিক আছে, আমরা এখন আলোচনা করব যে প্লেটো সাম্যবাদকে তিনি কয় ভাগে ভাগ করেছেন, ক্লাসিফিকেশন অফ প্লেটোস কমিউনিজম। দেখো যে প্লেটো ন্যায় বিচার সম্পন্ন আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে এক অভিনব সাম্যবাদের কথা কিন্তু তিনি বলেছেন। তার আধুনিক সাম্যবাদের সঙ্গে প্লেটোর সাম্যবাদের কিন্তু ডিসিমিলারিটিসেই কিন্তু অনেকটাই, ঠিক আছে, অর্থাৎ তিনি এক অভিনব সাম্যবাদের কথা বলেছেন, যেটা কিন্তু বাস্তবে এত একটা কিন্তু লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তিনি সাম্যবাদকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছিলেন। তিনি তার সাম্যবাদকে, অর্থাৎ প্লেটো এক অভিনব সাম্যবাদের উল্লেখ করেছেন, তার যে সাম্যবাদ সংক্রান্ত ধারণা তা কিন্তু আধুনিক কালে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রেক্ষাপটে কিন্তু লক্ষ্য করা যায় না। তিনি সাম্যবাদকে দুটি ভাগে ভাগ করেছেন। নাম্বার ওয়ান, কমিউনিজম অফ প্রপার্টি, সম্পত্তির উপর সাম্যবাদ। নাম্বার টু, কমিউনিজম অফ ওয়াইফস, পারিবারিক সাম্যবাদ। একটি হচ্ছে কমিউনিজম অফ প্রপার্টি, সম্পত্তির উপর সাম্যবাদ। নাম্বার টু, কমিউনিজম অফ ওয়াইফস, পারিবারিক সাম্যবাদ। ঠিক আছে, যাই হোক, আমি এর পরের দিন, ঠিক আছে, এর পরে যখন আমি ক্লাসে আসব, ঠিক আছে, তখন আমি কমিউনিজম অফ প্রপার্টি এবং কমিউনিজম অফ ওয়াইফস নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে মার্কসিস্ট কমিউনিজম বা মডার্ন কমিউনিজমের সঙ্গে যে প্লেটোর কমিউনিজমের যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস গুলো আলোচনা করব এর পরের দিন। ঠিক আছে, পরের দিন আমরা কমিউনিজম অফ প্রপার্টি, কমিউনিজম অফ ওয়াইফস নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। যাই হোক, আজকে তাহলে এতটুকু থাক। হ্যাঁ, তাহলে আজকে এতটুকুই থাক, আমরা পরের দিন কন্টিনিউ করব। একটু ডিটেলসে আমি আলোচনা করছি, যাতে আপনাদের বা তোমাদের পরবর্তীতে নেট সেট বা স্কুল সার্ভিস কমিশন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে আপনারা বা তোমরা উপকৃত হও, তার জন্য আমি একটু ডিটেলসে একটু বিস্তারিত ভাবে আলোচনা করছি। আরো মনে হচ্ছে আরো একটি না হলে দুটো ক্লাস আমার প্রয়োজন পড়বে। হ্যাঁ, আমি আশাবাদী যে আমার বন্ধু অধ্যাপক রাজীব আমাকে সেই সুযোগটা পরবর্তীতে করে দিবেন। আমি সেই অবশ্যই অবশ্যই। আমার আলোচনাটা কন্টিনিউ করব। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ শ্যামলকে অনেক। অবশ্যই আমরা শ্যামলকে শুধু দুটো নয়, আরো অনেকগুলো ক্লাসের জন্য অনুরোধ করব, কারণ শ্যামল যেভাবে বিস্তারিত ভাবে এবং প্রত্যেকটি পয়েন্ট টু পয়েন্ট যেভাবে আলোচনা করছে, সেটা অনেককেই অনেক উপকার দেবে, তাদের এসএসসি এবং পরবর্তীতে নেট সেট জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে, এবং সেই সঙ্গে তারা যখন নিজেদেরকে তৈরি করবেন বিভিন্ন রকম ইন্টারভিউর জন্য, সিএসসি বা এসএসসি ইন্টারভিউ গুলোর জন্য, তখনও নিজেদের তাদের খুব সুবিধা হবে।
যাই হোক, আজকে আরো একটু সুন্দর আলোচনা আমরা শ্যামলের কাছ থেকে পেলাম, আগামীতেও পাবো। আমরা আপনাদেরকে আবার আমাদের এই পেজে নোটিশ দিয়ে করে দেব, এবং পরবর্তীতে আপনারা ইউটিউবে দেখতে পারেন। এবং আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব যে যদি আপনাদের সম্ভব হয় বা যদি মনে করেন, ভিডিওগুলোকে আপনারা শেয়ার করতে পারেন। আমরা সবার কাছে হয়তো এই মুহূর্তে ইন্ডিভিজুয়ালি আমি বা শ্যামলকেও পৌঁছানো সবার অনেকের কাছে সম্ভব নয়, কিন্তু আপনারা যাদের মনে হচ্ছে যে না এই ভিডিওগুলো বা এই আলোচনা আপনার কিছু উপকারে লেগেছে, তাহলে যদি ভিডিও শেয়ার করেন তাহলে হয়তো আপনার মতন আরো অনেকের কাছে এই বিষয়গুলো উপকারে লাগবে বলে আমরাও মনে করি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। আচ্ছা। আমরা হ্যাঁ, আবার আপনাদেরকে জানাবো আচ্ছা, আরো যেদিন আমরা একটা, আসবো। হ্যাঁ, হ্যাঁ, শ্যামল। আরো একটা আমি ঘোষণা হ্যাঁ, করছি। তো আমি এখনই বলে দিচ্ছি যে প্লেটো, পলিটিক্যাল থট অফ প্লেটো, অর্থাৎ প্লেটোর রাষ্ট্রচিন্তা সম্পূর্ণ আলোচনা করার পর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে, হ্যাঁ, আমাকে আহ, অর্থাৎ লাস্ট যেদিন আমি প্লেটোর থট নিয়ে আলোচনা করে প্লেটো শেষ করে দিব, তখন যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন। আমি যথাসাধ্য আপনাদের যে প্রশ্ন বা আপনাদের যে কোয়ারিজ তার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। হ্যালো রাজীব। হ্যাঁ, একদমই একদমই তাই। সকলেই ধন্যবাদ। আবার আমরা আপনাদেরকে পরবর্তী যেদিন আমরা ডেট করবো সেদিন জানাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ঠিক আছে।